আসসালামু আলাইকুম, তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি বিব্রেনের বায়োলজি বাই সাবিত ভাইয়া। তো আজকে আমরা যেই এপিসোডটা করব, এপিসোড কেন বলতেছি কারণ হচ্ছে তোমাদের তো রেগুলারই এই ভিডিওগুলো আপলোড হচ্ছে, সো এপিসোড আকারেই তোমাদের মূলত আপলোড হচ্ছে। সো আজকে আমরা এই অধ্যায়টা করব, যে অধ্যায়টা হচ্ছে আমাদের খুব গুরুত্বপূর্ণ, বিশেষ করে এই জন্য যে আমাদের কিন্তু বিগত যে কয়টা আমরা দেখলাম যে আমাদের ভর্তি পরীক্ষা হয়ে গিয়েছে, সেই বেশিরভাগ ভর্তি পরীক্ষা আমাদের কিন্তু এই অধ্যায় থেকে অনেক প্রশ্ন এসেছে এবং যেহেতু শর্ট সিলেবাসের অন্তর্ভুক্ত, সো খুব গুরুত্বপূর্ণ। সো একটু চলো আমরা হচ্ছে দেখে আসি আমাদের এই অধ্যায়ের মধ্যে আসলে ঠিক কী কী আছে। তো সবার আগে আমরা চলে আসবো আমাদের ডে 19, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা শুরু করতে যাচ্ছি। দেখো, আমাদের ডিএনএকে খণ্ডিত করে কোনটি? সো ডিএনএকে খণ্ডিত করে কোনটি, এই প্রশ্নটার উত্তর হিসেবে আমরা এটা বলতে পারি, ধরো তুমি হচ্ছে কোনো একটা রাস্তায় যাচ্ছ, রাইট? সো এখন এই রাস্তায় যাওয়ার পথে তুমি দেখবা যে হঠাৎ করে তোমার হচ্ছে রাস্তাটা কেটে দিল, হ্যাঁ, রাস্তাটা কী করলো, কেটে দিল। কেটে দেওয়া মানে কি, তোমার এই রাস্তার পথ বা হচ্ছে অতিক্রান্ত পথটাকে তোমার হচ্ছে আটকে দিল বা তোমার রেস্ট্রিক্ট করে দিল। এ কারণে তুমি কি বলতে পারো যে তোমার এই রেস্ট্রিকশন এনজাইম হচ্ছে এখানে কাজ করছে। কে কাজ করছে? রেস্ট্রিকশন এনজাইম, অর্থাৎ ডিএনএটাকে খণ্ডিত করে দিল বা ডিএনএটাকে ভেঙে দিল বা কেটে দিল। অর্থাৎ ডিএনএকে কাটার জন্য আমাদের যে এনজাইমটা লাগে সেটাকে আমরা বলি কি, আমাদের রেস্ট্রিকশন এনজাইম, ঠিক আছে? সো রেস্ট্রিকশন এনজাইম আমাদের সঠিক উত্তর। একটু দাঁড়াও, আমাদের সঠিক উত্তর হচ্ছে এটা। সো আমরা এখানে সাবমিট এমনিতেই করে দিই, আমাদের উত্তর হিসাবে এই রেস্ট্রিকশন এনজাইমই দেখা যাবে। আচ্ছা ঠিক আছে, এটা কোনো কারণে কাজ করছে না, সমস্যা নেই, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। দেখো, টিস্যু কালচার পদ্ধতির জনককে? সো টিস্যু কালচার পদ্ধতির জনক কিন্তু আমাদের এই অধ্যায়ের জন্য গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে আমরা এই অধ্যায় পড়বই টিস্যু কালচার সম্পর্কে। সো টিস্যু কালচার পদ্ধতির জনককে? আরেকটা কথা বলি যে এই অধ্যায় কিন্তু হচ্ছে আমাদের খুবই স্পেসিফিক কিছু জায়গা, অর্থাৎ যে জায়গাগুলো তোমাকে এখন আমি মানে এমসিকিউ আকারে দেখাবো, এই টপিকগুলোই হচ্ছে তোমার ঘুরে ফিরে বারবার রিলেট করে আসে। সো এই কারণে তোমার আসলে এই অধ্যায় থেকে খুব বেশি টেনসড হওয়ার কিছু নাই, আমার সাথে পড়ো, দেখবা ইনশাল্লাহ তোমার হচ্ছে কমপ্লিট হয়ে যাবে। সো টিস্যু কালচার পদ্ধতির জনককে? টিস্যু কালচার পদ্ধতির জনক হচ্ছেন আমাদের বিজ্ঞানী হার্বারল্যান্ড। সো উনি আমাদের হচ্ছে প্রথমবারের মতো টিস্যু কালচার সম্পর্কে জানিয়েছেন বা আমাদের সামনে উপস্থাপন করেছেন। পরবর্তীতে দেখো যে কালচার মিডিয়ামকে ঘন করতে জমাট বাঁধার উপাদান হিসেবে ব্যবহার করা হয় কোনটি? সো এই যে আমাদের কয়েকটা উপাদান আছে, উপাদান কিন্তু হচ্ছে আমাদের যে কালচার মিডিয়াম আছে, অর্থাৎ আমি যে টিস্যু কালচার করব, তো এই টিস্যু কালচার করার জন্য তো আমার একটা মিডিয়াম লাগবে বা একটা মাধ্যম লাগবে। সো সেই মিডিয়ামটাকে যদি আমি ঘন করতে চাই, তাহলে সেই ঘন করতে আমরা জমাট বাঁধার একটা উপাদান দিব। তো সেই জমাট বাঁধার উপাদানটা আসলে কি? সেই জমাট বাঁধার উপাদানটা কিন্তু হচ্ছে আমাদের এগার এগার। সেটা বলতে আমাদের খুব ভালো লাগে, এই কারণে আমাদের এটা মনে রাখতেও খুব একটা বেশি কষ্ট হয় না যে এগার এগার হচ্ছে কি আমার জমাট বাঁধার উপাদান হিসেবে আমরা এটাকে ব্যবহার করি। ওকে, এরপর দেখো সাধারণত প্লাজমিডের আকার কেমন হয়? সো প্লাজমিডের আকার আসলে ঠিক কেমন হয় এটা কিন্তু আমাদের জানতে হবে। সো প্লাজমিড কি? প্লাজমিড হচ্ছে আমাদের ব্যাকটেরিয়ার যে এক্সট্রা একটা ডিএনএ থাকে, সেই ডিএনএটাকে আমরা হচ্ছে প্লাজমিড বলি। সো এই ডিএনএটা কিন্তু সাধারণত বৃত্তাকার হয়ে থাকে। কেমন হয়ে থাকে? বৃত্তাকার হয়ে থাকে। যদিও আমাদের যে ব্যাকটেরিয়া আছে, ব্যাকটেরিয়া এই লোকটা কিন্তু হচ্ছে এই যে বৃত্তাকার, এই যে অংশটা কি, এই অংশটা হচ্ছে আমরা রেস্ট্রিকশন এনজাইম দ্বারা কিন্তু কেটে দিই, ঠিক আছে? আচ্ছা, একসাথে দুইটা জিনিস আমরা দেখলাম, একদিকে হচ্ছে এটা প্লাজমিড এবং এটাকে কাটার জন্য আমরা যাকে ব্যবহার করি সেটাকে আমাদের রেস্ট্রিকশন এনজাইম। ওকে, আচ্ছা পরবর্তী প্রশ্ন দেখো যে আলু এবং টমেটোর প্রোটোপ্লাস্ট বা হচ্ছে প্রোটোপ্লাজম ফিউশন করে উৎপন্ন উদ্ভিদের নাম কি? সো এটা কিন্তু আমাদের পড়তে খুব ভালো লাগে যে আলু এবং পটেটো, আলু হচ্ছে আমাদের পটেটো আর টমেটো তো টমেটো, সো দুটাকে একত্র করলে কি হবে? পোম্যাটো। দুটাকে একত্র করলে কি হবে? পোম্যাটো। সো পোম্যাটো হচ্ছে আমাদের সেই জিনিস যেটাকে আমরা দুইটা একত্র করলে পাই। ওকে, আচ্ছা পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী প্রশ্নে বলা হয়েছে যে কোন জীব প্লাজমিড বহন করে? সো এটা কোন জীবটা থেকে, যে আমাদের যদি সরাসরি জিজ্ঞেস করতো নিচের কোনটি হচ্ছে প্লাজমিড বহন করে, আমরা হচ্ছে এটা ভালো করতাম, কারণ কি আমাদের সব থেকে বেশি হচ্ছে এসকারিশিয়া কোলাইতে আমরা হচ্ছে এটা পড়েছি। সো এই কারণে আমাদের উত্তরটা কি? এসকারিশিয়া কোলাই কি একজন ব্যাকটেরিয়া। সো এই কারণে আমাদের কোন জীব প্লাজমিড বহন করে, এটার উত্তর কি হবে? ব্যাকটেরিয়া। ওকে, ঠিক আছে, ভেরি গুড। পরবর্তী প্রশ্নে চলে আসি। পরবর্তী প্রশ্নের কথা কি বলা হয়েছে যে কোনটি প্রাচীন জৈব প্রযুক্তি? অর্থাৎ জৈব প্রযুক্তির একদম প্রাথমিক ধাপ হিসাবে আমরা কিন্তু দই তৈরির ব্যাপারটা দেখেছিলাম, রাইট? সো দই তৈরি কিন্তু হচ্ছে আমাদের একটা প্রাচীন জৈব প্রযুক্তি, যেটা আসলে জীব প্রযুক্তির যে ধারণা আছে সেই ধারণাকে ব্যবহার করে তারা হয়তো বা করেছিল, বা ওই ধারণাটাকে ব্যবহার করে আমরা এখন জীব প্রযুক্তি ঘটাইছি, ঠিক আছে? সো দই তৈরি হচ্ছে আমাদের একটা প্রাচীন জীব প্রযুক্তি, ঠিক আছে? তো এটা তুমি বইয়ের একদম প্রথমেই দেখতে পাবা, বইয়ের প্রথমেই তোমাকে হচ্ছে এটা উল্লেখ করে দেওয়া আছে। সো এর উত্তরটা কি? এটার উত্তরটা হচ্ছে দই তৈরি, রাইট? আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে না, সমস্যা নেই। পরবর্তী প্রশ্ন দেখো, বায়োলজিক্যাল নাইফ বলা হয় কাকে? সো বায়োলজিক্যাল নাইফের কাজটা কি হবে বলো তো? বায়োলজিক্যাল নাইফের কাজ হবে তোমার কেটে ফেলা। কি কেটে ফেলা? ওই যে আমরা একটু আগে পড়ে আসছি ডিএনএকে খণ্ডিত করা। সো এক ধরনের প্রশ্নই কিন্তু দুইটা ভিন্নভাবে রিপিট হতে পারে। সো বায়োলজিক্যাল নাইফ কাকে বলা হয়? রেস্ট্রিকশন এনজাইম। এখানে দেখো আরেকটা এনজাইমের কথা বলা আছে, লাইগেজ এনজাইম। লাইগেজ এনজাইমের কি করা কাজ? কি? লাগানো। লাগানো মানে কি? যে সে হচ্ছে যে কাটা অংশটা তুমি কেটেছো রেস্ট্রিকশন এনজাইম দিয়ে বা বায়োলজিক্যাল নাইফ দিয়ে, বায়োলজিক্যাল সিজর দিয়ে। সো এই বায়োলজিক্যাল সিজর দিয়ে বা হচ্ছে আণবিক কাঁচি, যেটাই তুমি বলো না কেন, এটার অনেকগুলো নাম আছে, আণবিক কাঁচি হিসেবে আমরা এটাকে চিনি, ঠিক আছে? সো এই আণবিক কাঁচি দিয়ে তুমি যে জিনিসটা কেটেছো সেটাকে কি আবার পুনরায় লাগিয়ে
লাগিয়ে ফেলা, এটাকে আমরা কি বলবো, লাইগেজ এনজাইম। কি বলবো, লাইগেজ এনজাইম, ঠিক আছে। সো এটা হচ্ছে আমাদের কি রেস্ট্রিকশন এনজাইম, ঠিক আছে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখো যে পিসিআর বা পলিমারেজ চেইন রিঅ্যাকশন প্রযুক্তি ব্যবহৃত হয় কোথায়? রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি, রোগ নির্ণয়, জীবন সংক্রান্ত গবেষণায়। রোগ নির্ণয়, এই রোগ নির্ণয়টা দেখে কিন্তু আমাদের একদম প্রথমেই মাথায় চলে আসবে করোনা ভাইরাসের। সো করোনা ভাইরাস কিন্তু আমরা পিসিআর বা পলিমারেজ চেইন রিঅ্যাকশনের মাধ্যমে আমরা আইডেন্টিফাই করতাম। সো দেখতে পাচ্ছি আমরা আসলে সবগুলোই একত্রে মানে প্রয়োজন। সো এই কারণে আমরা বলতে পারি কি যে আমার এখানে সবগুলোই হচ্ছে সঠিক উত্তর, সবগুলোই কি আমাদের সঠিক উত্তর। ওকে, আচ্ছা, এরপর দেখো যে সাইব্রিডের ক্ষেত্রে মিলন হবে, এই প্রশ্নটা পড়তে আমার খুব ভালো লাগে যে সাইব্রিডের ক্ষেত্রে মিলন হবে কার? সাইটোপ্লাজমের, অর্থাৎ দুইটা সাইটোপ্লাজম যখন একত্রে হাইব্রিড করা হবে, সংকরণ করা হবে, তখনই সেটাকে আমরা কি বলতে পারবো, সাইব্রিড বা হচ্ছে আমাদের সাইটোপ্লাজমের মিলন। তাহলে উত্তরটা কি? উত্তরটা হচ্ছে আমাদের সাইটোপ্লাজম। উত্তরটা কি? আমাদের সাইটোপ্লাজম। ওকে, আচ্ছা, এরপরে দেখো যে কোন প্রযুক্তিতে ইনসুলিন তৈরি করা হয়। সো ইনসুলিন তৈরি করার জন্য আমরা কোন প্রযুক্তি ব্যবহার করি? ইনসুলিন যেটা হচ্ছে আমাদের দেহের মধ্যে অগ্নাশয় থেকে খরিত হয়, অগ্নাশয়ের বিটা কোষ থেকে খরিত হয়। সো এই কোষটা যদি আর খরিত না করে বা ক্ষরণ যদি হচ্ছে তার কমে যায় বা ক্ষরণ যদি না হয়, তাহলে সেখানে কিন্তু আমাদের ইনসুলিন শরীরে প্রয়োগ করতে হয়। বাট এই ইনসুলিনটা আমরা তৈরি করি কোন মাধ্যমে? এটা কিন্তু আমরা রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির মাধ্যমে তৈরি করি, আরডিএনএ টেকনোলজির মাধ্যমে বা রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির মাধ্যমে আমরা এটাকে প্রত্যক্ষ করি বা হচ্ছে তৈরি করি। আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখো যে গ্রিন বায়োটেকনোলজি কোনটি নিয়ে কাজ করে? এটা পড়তে খুব মজা লাগে যে আমাদের সমুদ্র ক্ষেত্র যেটা আছে, সমুদ্র ক্ষেত্রের পানি কেমন? সমুদ্র ক্ষেত্রের পানি হচ্ছে ব্লু, তার মানে এটা কি হবে? এটা হবে আমাদের সমুদ্র ক্ষেত্রে ব্লু বায়োটেকনোলজি। কিসের ক্ষেত্রে? আমরা হচ্ছে ওই যে আমাদের আছে না আমাদের এটা কি, এটা হচ্ছে রেড হোয়াইট, আমাদের যে হচ্ছে তোমার রেড ক্রিসেন্ট আছে। সো রেড ক্রিসেন্টের যে এটা আছে সেটা কিন্তু আমরা দেখতে পাই যে এটা দিয়ে মাঝখানে হচ্ছে একটা তোমার হচ্ছে লাল বর্ণেরই, সো সাদার উপরে লাল, ওইটাই কিন্তু হচ্ছে আমরা প্রকাশ করতে পারি যে চিকিৎসা ক্ষেত্রে আমাদের বায়োটেকনোলজির জন্য বা চিকিৎসা ক্ষেত্রে যে বায়োটেকনোলজি ব্যবহার করা হয় সেটা কি রেড হোয়াইট বায়োটেকনোলজি অথবা একটা হোয়াইট বায়োটেকনোলজি হিসেবে আমরা আখ্যায়িত করতে পারি। তাহলে কৃষিক্ষেত্রে কোনটা হবে? আমাদের সবুজ ঘাস, সবুজ দেশ। তো এটা খুব ইজিলি বোঝা যাচ্ছে এটা কি হবে, আমাদের কৃষিক্ষেত্রে সবুজ ব্যবহার করা হবে। কৃষিক্ষেত্রে কোনটা? সবুজ বায়োটেকনোলজি বা গ্রিন বায়োটেকনোলজি ব্যবহার করা হবে। ভেরি গুড। পরবর্তী প্রশ্ন দেখো যে বায়োটেকনোলজি শব্দটি প্রথমবারের মতো কে ব্যবহার করেন? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এই হিসাবে যে আমাদের হচ্ছে এই যে সর্বপ্রথম কে আবিষ্কার করেন বা হচ্ছে সর্বপ্রথম কে এটা প্রত্যক্ষ করেন, সর্বপ্রথম কে ব্যবহার করেন বা শব্দটি প্রথমবারের মতো আমাদের সাথে পরিচয় করিয়ে দেন, জনককে, এই প্রশ্নগুলো কিন্তু আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। সো কার্ল এরিকি এই লোকটা প্রথমবারের মতো আমাদের বায়োটেকনোলজি শব্দটি ব্যবহার করেন এবং বায়োটেকনোলজি শব্দটি থেকে বা জীবন সম্পর্কিত প্রযুক্তি বা জীব প্রযুক্তি, এই পদ্ধতিটা আমরা হচ্ছে আমাদের হার্বারল্যান্ডের মাধ্যমে পেয়ে এসেছি বা টিস্যু কালচার পেয়ে এসেছি হার্বারল্যান্ডের মাধ্যমে, আর কার্ল এরিকির মাধ্যমে প্রথমবারের মতো বায়োটেকনোলজি শব্দটি আমরা পেয়ে গিয়েছি। ওকে, ভেরি গুড। পরবর্তী প্রশ্ন চলে আসো যে একটি ইনসুলিন অণুতে কয়টি অ্যামিনো অ্যাসিড মানে অণুতে অ্যামিনো অ্যাসিডের সংখ্যা কতটি? সো অ্যামিনো অ্যাসিডের সংখ্যা কিন্তু হচ্ছে আমাদের এই যে একটা ইনসুলিন অণুকে একটা প্রোটিন অণু। সো এই প্রোটিন অণুতে আমরা কি জানি যে অ্যামিনো অ্যাসিডের পেপটাইডাল বন্ধনের মাধ্যমে আমরা কি তৈরি করি? একটা প্রোটিন অণু তৈরি করি। সো এই অ্যামিনো অ্যাসিডের 51টি, কতটি? 51টি অণুর মাধ্যমে কিন্তু হচ্ছে আমরা ইনসুলিন অণুটা তৈরি করি, একটা ইনসুলিন অণু। সো উত্তরটা কি হবে? 51টি। কতটি? 51টি আমাদের হচ্ছে অ্যামিনো অ্যাসিড একত্রিত হয়ে ইনসুলিনটা তৈরি করে, রাইট? সো আমরা হচ্ছে আমাদের পরবর্তী প্রশ্ন দেখো যে বিটি বেগুন, ঠিক আছে, এটা কি? এটা হচ্ছে বিটি বেগুন। সো বিটি বেগুন সম্প্রতি একটা প্রশ্ন ছিল যে বিটি ব্রিনজাল, ঠিক আছে। সো ব্রিনজাল অর্থ যে বেগুন, এটা হচ্ছে আমরা বাংলাদেশের অধিকাংশ শিক্ষার্থী জানি না। সো এটার কারণে অনেকে এটা ভুল করে আসছিলাম, ঠিক আছে। সো বিটি বেগুন উৎপন্ন করার জন্য কোন অণুজীবটি ব্যবহার করা হয়? সো বেগুনের সাথে আমাদের থুরিনজেনেসিসের অনেক ভালো একটা সম্পর্ক আছে, যে কারণে আমরা ইজিলি বুঝে যাই এটার উত্তরটা কি? ব্যাসিলাস থুরিনজেনেসিস, ঠিক আছে। তাহলে ব্যাসিলাস থুরিনজেনেসিসের মাধ্যমেই কিন্তু আমরা বিটি বেগুন বা হচ্ছে বিটি ব্রিনজাল এটা কি করি? এটা উৎপন্ন করার জন্য মানে এই অণুজীবটা আমরা ব্যবহার করে থাকি। ওকে, আচ্ছা, এরপর দেখো লবণাক্ত সহিষ্ণু উদ্ভিদ। এটা কিন্তু খুব ভালো একটা প্রশ্ন যে লবণাক্ত সহিষ্ণু উদ্ভিদ, তোমার হচ্ছে দুইটা প্রশ্ন আসে এখানে, একটা হচ্ছে খরা প্রতিরোধী উদ্ভিদ আর একটা হচ্ছে লবণাক্ত সহিষ্ণু উদ্ভিদ। সো এই দুইটার মধ্যে কিন্তু তোমাকে হচ্ছে ঝামেলা ফেলে দেয়। অনেক খুব সম্প্রতি একটা প্রশ্ন এসেছিল, যেটা প্রশ্নটা ছিল খরা প্রতিরোধী উদ্ভিদ। সো খরা প্রতিরোধী উদ্ভিদ একটা, আর হচ্ছে কি লবণাক্ত সহিষ্ণু উদ্ভিদ, দুইটা কিন্তু দুইটা ভিন্ন প্রশ্ন। আমি প্রশ্নের কথা বলছি যে দুইটা কিন্তু ভিন্ন প্রশ্ন। ঠিক যেমন হবে আমাদের লবণাক্ত সহিষ্ণু উদ্ভিদ কিন্তু হচ্ছে আমাদের পিনাট। আমাদের পিনাট হচ্ছে আমাদের সঠিক উত্তর। পিনাট কি? পিনাট হচ্ছে আমাদের লবণাক্ত সহিষ্ণু উদ্ভিদ, ঠিক আছে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখো যে বাংলাদেশের জেনেটিক্যালি মডিফাইড বা জিএম, যেটাকে আমরা বলি জিএম পণ্য, সো এই জেনেটিক্যালি মডিফাইড প্রথম ফসল কোনটি? এবং এইটার প্রশ্নটাই তোমার হচ্ছে এখানে বাংলায় দেওয়া আছে বিটি বেগুন, বিটি তুলা, বিটি কটন, তারপরে হচ্ছে আমাদের এই বিটি বেগুন। সো এই যে কটন বা হচ্ছে এগুলো তো পরিচিত, বাট বিটি ব্রিনজাল এটা যে হচ্ছে বেগুন, এটা অনেকেই হচ্ছে ভুল করে আসছে। সেটার উত্তরটা কি হবে? এটার উত্তরটা হবে বিটি বেগুন বা বিটি ব্রিনজাল। তোমাদেরকে আগেই বলে রাখলাম বিটি বেগুন বা বিটি ব্রিনজাল, ঠিক আছে।
ওকে, সো এরই মাধ্যমে হচ্ছে আমরা আমাদের আজকের ক্লাসটা কমপ্লিট করলাম। আমরা আজকের ক্লাসটা সবথেকে দ্রুততম সময়ের মধ্যে কমপ্লিট করার চেষ্টা করেছি, কারণ হচ্ছে তোমাদের মুহূর্ত যেহেতুগুলো মানে শেষ মুহূর্তে যেহেতু পড়া, সো অবভিয়াসলি তোমাকে হচ্ছে খুব দ্রুত এমসিকিউগুলো সমাধান করে সেই এমসিকিউগুলোর পর নিজেরও কিছু পড়াশোনা করতে হবে। সো এই পড়াশোনার স্কোপটা তৈরি করার জন্য আমরা কিন্তু হচ্ছে তোমাদেরকে একটু দ্রুত এমসিকিউ সলভ করাই দিচ্ছে, যাতে তোমাদের জন্য জিনিসটা আরও বেশি কনভেনিয়েন্ট হয়। ওকে, তোমাদের সাথে আবার দেখা হবে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।